আজ থেকে কয়েক বছর আগে যার স্ত্রী হবার স্বপ্ন আমি দেখেছি, পাগলের মতো ভালোবেসেছি, সে আজ আমার ছোট বোনের স্বামী হয়ে গেল। আমার বোনটাও স্বামী হিসাবে আজ তাকেই মেনে নিল। আমারই চোখের সামনে সকলের উপস্থিতিতে ওদের বিয়ে হয়ে গেল। আর আশ্চর্যজনক হলেও সত্যি, ওদের বিয়ের কেনাকাটা সব আমিই করেছি। কনের বড় বোন হিসাবে আমাকে এই দায়িত্ব পালন করতে হয়েছে। নীলাদ্রি আমার কাজিন। ছোটবেলা থেকে ও শহরে বড় হয়েছে। ওর পুরো পরিবার শহরে থাকে। আঙ্কেলের অফিস শহরে থাকায় তাদের শহরে স্থায়ীভাবে থাকতে হয়েছে চাকরির সুবাদে। আমি গ্রামে বড় হয়েছি, আর নীলাদ্রি শহরে। মাঝে মাঝে শহরে আব্বু আম্মুর সাথে বেড়াতে গেলে ওদের সাথে দেখা হতো। ওরা গ্রামে যখন আসতো তখন আবার দেখা হতো। আব্বু দেশের বাইরে চলে যাওয়ার পর তেমন আর যাওয়া হয়নি শহরে। নীলাদ্রিসের পরিবারও ব্যস্ত হয়ে পড়ল। তাদেরও গ্রামে আসা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। এরপর থেকে আম্মুর সাথে তাদের ফোনে কথা হলেও আমার সাথে কারো কথা হয়নি। আস্তে আস্তে আমি আর নীলাদ্রিস বড় হতে লাগলাম। ছোটবেলা থেকে ওর আমার প্রতি আর আমার ওর প্রতি এক ভালো লাগা কাজ করতো। কিন্তু ছোট ছিলাম তাই বুঝিনি ওটাই যে ছিল ভালোবাসার পূর্ব ধাপ। মাঝের কয়েক বছর কেটে যায়, আমাদের আর দেখা হয় না। আমি পড়াশোনায় ব্যস্ত, আর নীলাদ্রিসও তাই। বছর কয়েক পর একদিন নীলাদ্রিস গ্রামে আসে। অনেক দিন হয় গ্রাম দেখে না, সেই জন্য আসা আর কি। ঘুমিয়ে আছি আমি, আর কে যেন আমার মুখে জল ছেটাচ্ছে। বারবার জলগুলো মুছছি আর বলছি, দেখ তিয়াসা, এমন করিস না, ঘুমাতে দে। তিয়ারা আমার ছোট বোনের নাম। ঘুরে দেখি আবার ঘুমে মনোযোগ দিচ্ছি, চোখ না খুলে। আর তখনই এত গলা পানি আমার মুখে উপর কে যেন ঢেলে দিল। আমি দ্রুত উঠে পড়ি আর চিল্লায়ে বলি, অসভ্য, দিন দিন অসভ্য হচ্ছিস। বললাম তো একটু ঘুমাতে। আর ভালোভাবে তাকিয়ে দেখলাম আমার সামনে তিয়ারা নেই। আমার চোখ দুটো যেন কপালে উঠে গেল। আমি ভূত দেখার মতো তাকিয়ে রইলাম। নীলাদ্রিস, কি হলো, থামলে কেন? আরো গালি দাও, অসভ্য, বেয়াদব, ফাজিল। আর কি কি আছে? আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, সরি। এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? কখন থেকে এসে বসে আছি, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ? দেখছো কয়টা বাজে? না না, মানে আজ শুক্রবার, তাই আর কি। আচ্ছা আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাও। আপনি একাই এসেছেন, আর কেউ আসেনি? না, আর কেউ আসেনি। বাসার সবাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা আপনি বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যাও। আমি ফ্রেশ হয়ে আসলাম। আম্মু আমাকে আর নীলাদ্রিসকে নাস্তা খেতে দিলেন। তিয়ারা আগেই খেয়ে নিয়েছে, তাই আর নীলাদ্রিস খাচ্ছি। শোন তিয়াসা। হ্যাঁ আম্মু, বলো। খাওয়া দাওয়া শেষ করে নীলাদ্রিসকে নিয়ে ঘুরতে যাস, এলাকাটা ঘুরে দেখাবি। আমি দুপুরে রান্না করতে গেলাম, তারপর এসে দুপুরের খাবার খাচ্ছি। আচ্ছা আম্মু। আমি নীলাদ্রিসকে নিয়ে বের হলাম। এলাকার ছেলে পেলে আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। এমন এক অচেনা এক ছেলেকে নিয়ে আমি এলাকায় ঘুরছি, তাদের চোখে এটা ভালো ঠেকছে না। চলে এলাম কয়েকজন চুনোপুটি। তিয়াসা, কে এই ছেলে? এভাবে এলাকায় ঘুরে ঘুরে প্রেম করছিস? দাঁড়া, আজই তোর পরিবারকে জানাবো। আরে আজব তো, কি বলছেন এগুলো? ধুর মিয়া, তুমি এত কথা কও? আমাকে এলাকায় আইসে আমাকে মুখে মুখে কথা। আজব, আপনারা এমন করলেন কেন? ও তো আমার প্রেমিক নয়, ও আমার কাজিন। আজই শহর থেকে এসেছে, বাসায় এসে বোর হবে, তাই আম্মু বলে ওকে এলাকায় ঘুরে দেখাতে। ভালোই হলো, এলাকার সাথে সাথে এলাকার মানুষগুলোর সম্পর্কে ধারণা হলো ওর। ও, আগে বলবি না বলছি, ও যে তোর কাজিন হয়। সরি সরি ভাই, ভুল হয়ে গেছে। ঘুরেন, আপনারা ঘুরেন, ইটস ওকে ভাই, সমস্যা নেই। চলো তিয়াসা। নীলাদ্রিস আর কোনো কথা না বাড়িয়ে আমাকে নিয়ে অন্যত্র চলে আসলো। সরি, কেন সরি? আমার জন্য আজ আপনাকে অপমানিত হতে হলো। ধুর, অপমানিত আমি হব কেন? অপমানিত হয়েছে তো ওরা। আচ্ছা মন খারাপ করো না, চলো বাসায় যাই। এলাকা দেখবে না, বিকেলে দেখা যাবে। নীলাদ্রিসকে নিয়ে আমি বাসায় চলে আসি। কয়েকদিন কেটে যায়, নীলাদ্রিস এখানে খুব এনজয় করছে। গ্রামে এক শান্তির জায়গা, ওনাকে আগে বুঝিনি। বুঝবে কি করে? গ্রামে থাকলেই তো বুঝবে। এলাকার আলো, বাতাস, পানি কত নির্মল, বিশুদ্ধ। আগামীকাল নীলাদ্রিসের জন্মদিন। আমি আর তিয়ারা মিলে ওকে সারপ্রাইজ দিব বলে সব কিছু আয়োজন করি। ওর জন্য গিফটও কিনে রাখি। রাত 12টা বাজতে আমি আর তিয়ারা দুজন মিলে ওকে উইশ করি। আরও সারপ্রাইজ হয়ে যায়। আমি ওর চোখে আনন্দ অশ্রু দেখতে পাই। আম্মু দুপুরে বিরিয়ানি রান্না করেন, আর হঠাৎ দেখি নীলাদ্রিসের ভাই, বোন, মা সবাই এসে হাজির। এবার আমরা সবাই অবাক হয়ে যাই। তারা হঠাৎ এসে আমাদের সারপ্রাইজ দেন।
সন্ধ্যায় আমাদের বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীলাদ্রিশের জন্য কেক আনা হয়। সন্ধ্যায় হঠাৎ করে কারেন্ট চলে যায়। আমি চার্জার লাইট আনতে অন্য রুমে চলে যাই। হুট করে কে যেন আমাকে হ্যাঁচকা টান দিয়ে এক হাতে জড়িয়ে ধরে আর অন্য হাত আমার মুখে চেপে ধরে। আর আমি চার্জার লাইটের আলোতে নীলাদৃষ্টের মুখটা দেখতে পাই। নীলাদৃশ আমার চোখের দিকে তাকিয়ে আছে আর আমি চার্জারের লাইটটা আলোতে নীলাদ্রিশের মুখটা দেখতে পাই। নীলাদ্রিশ আমার চোখের দিকে তাকিয়ে আছে আর আমিও অবাক হয়ে ওর চোখের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাই। ওর কাছ থেকে উম, ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি। ও ধীরে ধীরে আমার মুখ থেকে হাত সরিয়ে আমার কাছে এসে ওর ঠোঁট এনে ফিসফিস করে বলে, এই মেয়ে ভালোবাসি। আমি চোখ বড় বড় করে কিছু বলতে যাব, আর তখনই নীলাদ্রিশ আমার মুখ আবারও চেপে বলে, এই আস্তে, এত তাড়া নেই, যা বলার ভেবেচিন্তে বলো কেমন। আমি যাচ্ছি, তুমি এসো। সেদিন আমি যতটা না অবাক হই তার চেয়ে বেশি খুশি হই। আমার ভালো লাগাটাই অবশেষে ভালোবাসার রূপ নিতে চলেছে। প্রোগ্রাম শেষ করে খাওয়া দাওয়া শেষে আমরা যে যার মতো ঘুমাবো, কিন্তু নীলাদেশ আমাকে ডেকে বলে, আজ ঘুমাতে হবে না তোমার, চলো আমরা সারা রাত গল্প করি। আমি না বলি আর বলি, আমার ঘুম পাচ্ছে, দিনে কথা হবে। নীলাদেশ রাগ করে আমার সাথে, আর আমি হাসতে হাসতে আমার রুমে চলে যাই। পরের দিন সকালে সবাই মিলে একসাথে নাস্তা করি আমরা। তারপর আমি আর নীলাদ্রিশ ঘুরতে বেরোই। সারা রাস্তা হাঁটতে থাকি, কিন্তু ওর মুখে কোনো কথা নেই। বুঝতে পারছি যে ও অভিমান করেছে। গতকাল রাতে ওর সাথে গল্প করিনি, ওর সাথে রাত জাগিনি বলে। উফ, কোনো সাড়া নেই। কি হলো, কথা বলবে না? আচ্ছা, রাগ করেছেন বুঝি? আরে বুদ্ধু, একটা রাত গল্প করিনি বলে অভিমান, একটা রাত তোমার সাথে জাগিনি বলে এত রাগ? কোনো কথা বলছে না নিয়তি। যাও, এর শাস্তি হিসাবে আমার জীবনের সমস্ত রাতগুলো তোমায় দিয়ে দিলাম, সাথে সাথে সবগুলো দিনও। এবার খুশি তো? তিয়াশা, আরেকবার বলো, কি বললে? আই লাভ ইউ বুদ্ধু, আই লাভ ইউ। নীলাশা আমার কথা শুনে কান্না করে দেয়। আমি ওর কান্না দেখে অবাক হয়ে যাই। কী হলো, এভাবে কাঁদছো কেন? আসলে আমি ভেবেছিলাম তুমি হয়তো রাজি না, সেই জন্য আমার সাথে গল্প না করে ঘুমাতে গেলে। তুমি আসলে একটা পাগল। এবার চিন্তামুক্ত হয়েছে, এবার পড়াশোনা শেষ করে চাকরি ধরো, বুঝলে? আমার বাবা মা কিন্তু বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না। ওসব চিন্তা করতে হবে না, তুমি শুধু আমার পাশে থাকো। থাকবো। শুরু হলো আমাদের একসাথে ভালোবাসার পথ চলা। কয়েকদিন থেকে নীলাদ্রি সহ ওর পরিবার আবার সবাই শহরে চলে যায়। আমাদের বাড়িটা পুরো খালি হয়ে যায়। বাড়ির চেয়ে নীলাদৃশ্যের জন্য বুকের ভেতরটা আরও বেশি হাহাকার করে। চলতে থাকে আমাদের মাঝের অবুঝ প্রেম। সারা রাত জেগে মুঠো ফোনে কথা বলা, কনকনে শীতের রাতে নীলাদ্রিশ ফ্যান চালিয়ে আমার সাথে কথা বলে। নীলাদ্রিশ, আমি না তোমাকে নীল বলে ডাকবো, তোমার কোনো আপত্তি আছে? একদম নেই মহারানী, আমার কোনো আপত্তি নেই। তোমার যা ইচ্ছে তুমি আমায় বলতে পারো। যেই নামে ইচ্ছে আমাকে ডাকতে পারো। আজ খুব শীত, তাই না? আমার তো গরম লাগে। আমার মনে হয়, কেন কেন এটা মনে হয় কেন? মনে হবেই না কেন? এই শীতের রাতে তুমি ফ্যান চালিয়ে শুয়ে আছো। গরম না লাগলে এই শীতে কেউ ফ্যান চালায়? আর নয়তো তুমি পাগল হয়ে গেছো, তাই তো এই শীতে ফ্যান চালিয়ে শুয়েছো। হায় রে, যার জন্য করি পাগলামি সেই বলে পাগল। মানে? মানে হচ্ছে আমি এই কনকনে শীতের রাতে ফ্যান চালাই ঠিকই, কিন্তু কম্বল গায়ে দিয়ে জাপটে ধরে শুয়ে থাকি। কম্বল যদি গায়ে দাও, তাহলে ফ্যান ছাড়ার কি দরকার? এইটুকু কি বুঝতে, তাহলে কি আর আমাকে এত কাহিনী বোঝাতে হয়? ফ্যান চালায় যাতে আম্মু আব্বু কোনো রকম কথার আওয়াজ না পায়। ফ্যানের শব্দে আমি যে কথা বলি সারা রাত, সেটা যেন বোঝা না যায়। তাই ফ্যান ছেড়ে কম্বলের নিচে মুখ গুজে কথা বলি, বুঝলি গাধি? যার জন্য এত কিছু করি সেই বুঝে না আমার। হায় রে, এত ভালোবাসা রাখবো আমি কোথায়? কেন কলিজে? হা। দেখতে দেখতে আমাদের ভালোবাসার অনেকগুলো দিন কেটে যায়। আমার জন্মদিনও চলে আসে এর মধ্যে। আমি সারা রাত ও উইশের অপেক্ষায় থাকি। ও রাতে আমার সাথে কথা বলে ঠিকই, কিন্তু একটা বারের জন্য উইশ করে না। যখন কথার মাঝে আমার নাম ধরে ডেকে, ভাবি এই বুঝি উইশ করবে, এই বুঝি উইশ করবে। কিন্তু না, ও আমাকে উইশ করে না। মনটা খুব খারাপ হয়ে যায়, কান্নাও পায়, কিন্তু কিছু বলি না। হঠাৎ কথার মাঝখানে আমাকে বলে, আজ আর কথা বলতে ভালো লাগছে না, রাখি। আমি আরও বেশি আঘাত পাই। একে তো আমার জন্মদিন, তার উপর উইশ করেনি, আবার আজ কিনা মাঝরাতেই ফোন রেখে দিতে চাচ্ছে। আমি কিছু বলার আগেই নীল লাইনটা কেটে দেয়। আমি মন খারাপ করে কাঁদতে কাঁদতে শুয়ে পড়ি। হঠাৎ সকালে ঘুম ভাঙতে দেখি আমার সারা রুম বেলুন দিয়ে সাজানো। আমার ড্রেসিং টেবিলের সামনে অনেকগুলো ফুল, ছোট একটি বক্স আর একটি কেক। সকাল সকাল এমন সারপ্রাইজ তিয়ারা ছাড়া আর কে দিবে? আমি তিয়ারা তিয়ারা করে চিল্লাই। তিয়ারা এসে আমাকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে আপু, কোনো খারাপ স্বপ্ন দেখেছো?
ভয় পেয়েছো? আরে থ্যাংক ইউ, তোকে থ্যাংক ইউ বলতে রেখেছি কেন আপু? আমি অনেক খুশি হয়েছি এই সারপ্রাইজ পেয়ে। থ্যাঙ্কস অ্যাগেন। ও এই কথা? তাহলে তুমি আমাকে না নীলাদ্রিস ভাইয়াকে থ্যাংক ইউ দাও। মানে? তাকে দিব কেন? কারণ এই প্ল্যানটা আমার। আমি নীলকে দেখে অবাক হয়েছে। নীল তুমি? নীল আমার দিকে এগিয়ে এসে হ্যাপি বার্থডে তিয়াশা। এই সারপ্রাইজটা দেওয়ার জন্য উইশ করিনি, সরি। আমি খুশিতে কাঁদবো নাকি হাসবো কিছুই বুঝতে পারছিলাম না। নীল আমার কাজিন হয় বলে আম্মু কোনো মাইন্ড করেনি, এমনকি তিয়ারাও না। এরপর আমি ফ্রেশ হয়ে এসে আম্মুকে ডেকে সবাই মিলে কেক কাটি। পরে সবাই রুম থেকে বেরিয়ে গেলে আমি বাক্সটা খুলে দেখি বাক্সের ভেতরে একটা শোপিস, যেখানে একটা ছেলে পুতুল মেয়েকে ধরে রেখেছে নাচের ভঙ্গিতে। আমি গিফট পেয়ে খুশি, সাথে সাথে খুশি হয়ে ওকে পেয়ে আর ওর সারপ্রাইজ পেয়ে। নীল দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করে বিকালের দিকে শহরের উদ্দেশ্যে রওনা হয়। তিয়াশা, কি করেছিলে এখানে তুই? বাসর ঘর সাজাতে হবে না? যা, কয়েকজনকে নিয়ে নীলাদ্রিস আর তিয়াশার বাসর ঘর সাজিয়ে ফেল। রাত হয়ে গেছে তো। যাচ্ছি। আমি নিজ হাতে নীল আর তিয়ারার বাসর ঘর সাজাই। শুধু তাই নয়, খাটের উপর খুব সুন্দরভাবে লেখি N+T লিখি। তবে এই টিটা তিয়াশার জন্য লেখা না, তিয়ারার জন্য লেখা। বাসার সবাই আজ খুশি। খুশি নীলের মা বাবা সহ আমার বাবা মা। নীলও খুব খুশি, হাসি যেন ওর ঠোঁটে লেগে আছে। আর খুশি হবে না কেন? তিয়ারা যে খুব সুন্দরী। বন্ধুরা সবাই একে একে নীলকে বলে যাচ্ছে, বন্ধু জিতেছো, তুমি জিতেছো। বন্ধুরা এই কথায় নীল যেন আরও 10 গুণ খুশি হয়ে যাচ্ছে। আমি শুধু নীলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। এই সেই নীল যে কিনা আমার জন্য সেই দূরের শহর থেকে গ্রামে আসতো, শুধুমাত্র আমাকে একটা নজর দেখার জন্য। কখনো কখনো আবার কখনো কখনো রাস্তা থেকে দেখেই চলে যেত। তো চলেছিল আমার আর নীলের গভীর ভালোবাসা। কিন্তু একদিন নীলের মা টের পেয়ে নীল যে আমার সাথে ফোনে কথা বলে, তাই নীলের মা আম্মুকে ফোন করে সব কিছু বলে দেয়। আর আম্মু আমাকে ওয়ার্নিং দেয় আমি যে আর নীলের সাথে কথা না বলি। নীলের মা খুব স্বাভাবিকভাবেই নীলকেও না করে দেয়, যেন আমার সাথে কোনো প্রকার যোগাযোগ না করে। কারণ তারা এই সম্পর্ক না মানবে না। কারণ তারা আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করবেন না। এমন সম্পর্ক নাকি তাদের পছন্দ না। তাছাড়া নীল এখনও অনেক ছোট, ওর বিয়ের বয়স হতে অনেক দেরি। এতদিনে আমারও বিয়ে হয়ে যাবে, এটাই বলে বুঝায় নীলকে তারা। আম্মু আমাকে না করার কারণ নীল বেকার, তাছাড়া সবেমাত্র স্টুডেন্ট, বয়সও কম। আর আম্মু আব্বু চায় না আত্মীয়দের মধ্যে কোনো সম্পর্ক করতে। তাদের মেন সমস্যা ছিল আমরা নাকি রিলেটিভ, এই কারণে। নীল ওর বাবা মাকে বুঝায়, কিন্তু তাদের ধারণা আত্মীয়তার মধ্যে আত্মীয়তা করলে নাকি সম্পর্ক টেকে না। সত্যি মিথ্যা আদৌ জানি না। আর এও জানি না কেন দুই পরিবার আমাদের সম্পর্কটাকে মানল না। নীল আর আমি দুজন দুজনকে আঘাত পাই, কিন্তু যেহেতু আমরা রিলেটিভ, তাই চাইনি আমরা পালিয়ে গিয়ে দুই পরিবারের সম্পর্কটাকে নষ্ট করে দিই। আর তাই দুজনের সিদ্ধান্ত নেই আমরা আলাদা হয়ে যাব, অন্তত আমার বাবা মায়ের ভালোর জন্য। আর তাই আমরা ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিই, আস্তে আস্তে মায়া কাটানো শিখতে থাকি। কিন্তু ভালোবাসা ভোলা কি এত সহজ? একটা সময় আমাদের দুজনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমার যেই নাম্বার ও জানতো সেই নাম্বার নষ্ট হয়ে যায়। আমি আর সিম নেইনি অনেকদিন, তাই আর কথা হয়নি। একদিন ভাবলাম ফেসবুক আইডি খুলি, তারপর সবার সাথে অ্যাড হই। যেহেতু আমার ফেসবুক আইডি নেই, যেই ভাবা সেই কাজ। নতুন সিম নিলাম, একটা ফেসবুক আইডি খুললাম, আইডি দিয়ে আত্মীয় স্বজন সবাইকে রিকোয়েস্ট দিলাম। কিন্তু নীলকে রিকু দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর ওর আইডি আর আমি খুঁজে পেলাম না। কারণ আমার রিকু পাওয়ার পরের সাথে সাথে আমাকে ব্লক লিস্টে পাঠিয়েছে। খুব অভিমান হলো। আমিও কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করলাম না। প্রায় 1 বছর পর আমার ব্লগ খুললো। আমি মেসেজ দিলাম, ব্লগটা খোলার কী দরকার ছিল? কোনো রিপ্লাই দেয়নি। মাঝে মাঝে মেসেজ লেখা রাখতাম, দেখতো কিন্তু কোনো রিপ্লাই দিত না। আমি তাই আর রাগ করে মেসেজ দিইনি। ভাবলাম সে হয়তো আমাকে ভুলে গেছে, তাকে মনে করে আর কি লাভ। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো বছর। নীল পড়াশোনা শেষ করছে। নীলের মা আম্মুকে ফোন দিয়ে বলল তারা একেবারে গ্রামে চলে আসবে। আঙ্কেলের বয়স হয়ে গেছে। নীল আর ওর ভাই বোনেরা আর শহরে থাকতে চাচ্ছে না। নীল গ্রামে এসে কোনো একটা ব্যবসা বা চাকরি খুঁজবে। আম্মুও খুশি হলো। আমি এখন অনার্স করছি আর ছোটোখাটো জব করছি। জবের কারণে আমি আমার মামার বাড়িতে থাকি, কারণ মামার বাড়ি থেকে অফিসটা কাছে। একদিন হুট করে ফোন দিয়ে আম্মু বলল নীলের মা বলেছে আমি যেন আমার অফিসের নীলের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিই। চাকরিটা নীলের পরিবারে গ্রামে চলে আসবে। কী আর করব, বসকে বলে নীলের চাকরির ব্যবস্থা করে দিলাম। কিন্তু শহর থেকে আমাদের বাসায় এলো 2-1 মাস পর ওর পরিবার সবাই আসবে। নীল জয়েন করলো চাকরিতে। আমার সাথে দেখা হলে স্বাভাবিকভাবে কথা বলে। আমি স্বাভাবিকভাবে কথা বলি। নীল আমাদের বাসা থেকে অফিসে যায় আর আমি মামার বাড়িতেই থাকি। কেটে যায় 2 মাস। হঠাৎ একদিন আম্মু আমাকে ফোন দিয়ে বলে, তিয়াশা, হ্যাঁ আম্মু বলো। বলি যে নীলাদ্রিস আর তিয়ারার বিয়ে হলে কেমন হবে?
তুই তো বিয়ে শাদী করবি না, তাই ভাবলাম ওদের বিয়েটা দিয়ে দিই। যেহেতু তিয়ারা আর নীলাদ্রিস দুজন দুজনকে পছন্দ করে, আর নীলাদ্রিসের বাবা মাও রাজি। তুই কি বলিস? আম্মুর কথাটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বললে আম্মু? আরে, তিয়ারা আর নীলাদ্রিস দুজন দুজনকে পছন্দ করে। দুজনের কি ভাব! নীল অফিস থেকে এসে তিয়ারা তিয়ারা করে পাগল হয়ে যায়, আর তিয়ারা ওর জন্য সেজেগুজে বসে থাকে। আগে তো এমন করতো না। নীলাদৃশ্যের মাও সেদিন হাসতে হাসতে বলল, ছেলেকে তো দিয়েই দিয়েছি, তিয়ারার জামাই করে রেখে দে তাহলে। আমি হাসতে হাসতে বললাম, ওদের কাণ্ড কারখানা দেখে ওদের বাসার সবাই রাজি। তুই কি বলিস তো? এখন তো নীল বেকারও না, সমস্যা নেই কোনো। মনে মনে ভাবছিলাম, এখন কি তোমরা আত্মীয় না, নাকি এখন আত্মীয়তা শেষ? তাহলে আমি কি দোষ করেছিলাম? ভাবনার জগৎ থেকে বেরিয়ে পড়লাম। তিয়ারা, কি বলো? আব্বু কি বলে? আম্মু বলল, তোর আব্বুকে বলার দায়িত্ব তোর। তিয়ারা তো এক পায়ে রাজি। আমি তিয়ারাকে ফোন দিলাম। তিয়ারার কথা শুনে আমার দম আটকে যাচ্ছিল। 2 মাসে তিয়ারা নীলকে ভালোবেসে ফেলেছে। ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আর নীল নাকি ওকে জিজ্ঞাসা করছে আমাকে বিয়ে করবে। আমি আর কোনো কথা বাড়ালাম না, ফোনটা রেখে দিলাম। নীলকে একটা মেসেজ দিলাম। আম্মুর কাছে শুনলাম তুমি নাকি তিয়ারাকে। হ্যাঁ, আমরা দুজন দুজনকে পছন্দ করি, আর আমি ওকে পেয়ে অনেক হ্যাপি। দোয়া করো আমাদের জন্য। দোয়া করি। ভালো রেখো আমার বোনকে, কোনোদিন কষ্ট দিও না, সুখে থাকো, আল্লাহ হাফেজ। কথাগুলো লিখতে জানটা বেরিয়ে যাচ্ছিল, তবু লিখে সেন্ড করে দিলাম। নীল লেখাটা একটা লাভ রিয়েক্ট দিয়ে রেখে দিল। পরের দিন আব্বুকে বললাম ওদের বিয়ের বিষয়ে। আব্বু প্রথমে না করলেও আমার কথা ফেলতে পারলো না, রাজি হয়ে গেল। আর নীলের পরিবার গ্রামে আসাতে নীল আর তিয়ারার বিয়ে হয়ে গেল। যদিও রিসেপশনটা আরও কয়েক মাস পর হবে। বিয়ের কেনাকাটা সব আমি নিজ হাতে করলাম, বড় বোন বলে কথা। গায়ের হলুদ থেকে শুরু করে বিয়ের দিন অবধি ওদের অ্যাটাচ ফটো তুলে আমি তুলছি। বিয়ের দিন নীলের মা বলল, তিয়ারাকে তো বিউটিশিয়ান সাজাচ্ছে, নীলাদৃশকেও একটু পরিপাটি করা দরকার, ওকে একটু ফেস পাউডার মেখে দে। আমি ফেস পাউডার নিয়ে নীলের রুমে গেলাম। নীলকে ফেস পাউডার মাখাচ্ছি, বুকের ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে। যার বউ হবার স্বপ্ন দেখছি তাকেই কিনা আজ আমি জামাই সাজাচ্ছি। আমার নিজের ছোট বোনের জন্য ফেস পাউডার মাখাতে না চাওয়া সত্ত্বেও হু হু করে কেঁদে দিলাম আমি। প্লিজ তিয়াশা, কেঁদো না প্লিজ। আমার কি দোষ ছিল নীল? প্লিজ কাঁদিস না। তোর বোনকেই তো বিয়ে করছি, সারা জীবন চোখের সামনেই থাকবি, কাঁদিস না। আমার আর কিছু বলার মতো ছিল না, জাস্ট বললাম, সুখে রেখো আমার বোনটাকে। নীল আমার সামনে পাঞ্জাবি পরা শুরু করে দিল। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। কিছুক্ষণ বার আত্মীয় স্বজন এসে খাওয়া দাওয়া করলো। আর তারপর শুরু হলো বিয়ের পর্ব। আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষের সাথে বিয়ে হয়ে গেল আমার বোনের বিয়ে। বিয়ে আমার বোনের, অথচ চোখ ভেজা আমার। ও হাসছে, আমি কাঁদছি। হঠাৎ কেউ একজন আমাকে ওখান থেকে টেনে নিয়ে চলে গেল। কে কে হাত ছাড়ুন, না ছাড়বো না। বিয়ে কি তোর যে তুই এভাবে কাঁদছিস? আর তুই জানিস না তুই কাঁদলে আমার ভালো লাগে না? ছোটবেলায় খেলার সময় যখন খেলতে গিয়ে হারলে কেঁদে দিতি, তখন আমি তোকে উইনার বলতাম, যাতে তুই হারিস না। মনে নেই তোর? মোট চোখের জল। নিব্রাস তুই, ছাড় আমাকে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোকে আমি ছাড়ার জন্য ধরিনি, বুঝলি? আগে কান্না থামা। হাত ছাড়বি নাকি কানের নিচে মারবো? আর এত দেরি করলি কেন আসতে? ভাইয়ের বিয়ে শেষ আর এখন আসলি? রাস্তায় অনেক জ্যাম ছিল, আর শহর থেকে আসতে কত প্যারা তো বুঝিস, তাই দেরি হয়েছে। ভাইয়ের বিয়ে শেষ তাতে কি, নিজের বিয়েতে লেট না হলে হলো। এবার আমিও বউ নিয়ে তবেই যাব। তোর কপালে বউ থাকলে তো। বউ না থাকুক, তুই থাকলে চলবে। মারবো একটা থাপ্পড় একদম কান বরাবর। ভুলে যাস না আমি তোর বড় বোন। পাক্কা 12 দিনের বড় আমি তোর। আপু বল এক্ষুনি। বউ। তবে রে। আমি আর নিবরাজ মিলে তিয়াশা আর নীলের বাসরঘর সাজাই। ইস, সুন্দর বাসরঘর এই প্রথম দেখেছি। ভাইয়ের কি কপাল, এত সুন্দর ফুলের বিছানা পেল। আমার বিয়ের বাসর ভাই আর ভাবিকে দিয়ে সাজাবো। আমরা তাদেরটা সাজালাম আর তারা আমাদেরটা। কি বলিস? মারবো কিন্তু নাক বরাবর। মার না মার। তখন কিন্তু সবাই তোকে বলবে, ইস রে, তিয়াশার বরটা কত সুন্দর, কিন্তু নাকটা চ্যাপ্টা। শেষমেশ বেছে বুঝে তিয়াশা চ্যাপ্টাওয়ালা ছেলেকে বিয়ে করলো। ছি ছি ছি। উহ, তোকে নিয়ে আর পাচ্ছি না, বড্ড ফাজিল হয়েছিস তুই। তোর ভাইয়ের আগে তোকেই বিয়ে করানো উচিত ছিল। যেমন তোর আগে টিয়ারা করে নিল তেমনভাবে, তাই তো? নিবরাসের কথা শুনে চুপ হয়ে গেলাম। ঘর সাজানো শেষ হয়ে নিবরাস আর আমি ঘর থেকে বেরিয়ে যাই। কিছুক্ষণ পর টিয়ারা আর নীল আমাদের সাজানো রুমে প্রবেশ করে। আমি সেই রুম থেকে সোজা ছাদে চলেছি। নিবরাস আমার পিছু পিছু চলে আসে। কিরে, এত রাতে ছাদে আসলি যে? এমনি, ভালো লাগছে না? সারা রাত গল্প করবি আমার সাথে? কথাটা শুনে বুকের ভেতরটা ধক করে উঠল। আর সারা রাত আমরা জেগে জেগে গল্প করব, কেমন? আমার ঘুম পাচ্ছে, তুই থাক, আমি যাই। আমি নিবরাসকে রেখে
আসে আমার রুমে। রুমে এসে দরজায় আটকে বালিশে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকি। এক এক করে চোখের সামনে নীল আর আমার সমস্ত স্মৃতি ডানা মেলে উঠতে থাকে। বুকের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। তবুও মনে একটাই সান্ত্বনা, আমার বোন আর ভালোবাসার মানুষ সুখী হয়েছে তো, এটাই বা কম কি। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ি খেয়াল করিনি। সকালবেলা হঠাৎ খেয়াল করলাম আমার শরীরে যেন কিসে আঘাত করেছে। চোখ খুলে দেখি জানলা দিয়ে নিবরাজ একটা স্কেল দিয়ে আমার গায়ে বাড়ি দিচ্ছে আর বলছে, উঠিস না, ওঠ, সকাল হয়ে গেছে তো। আমি এ বাসায় তুই ছাড়া খুব বোরিং ফিল করি। সকাল সকাল মেজাজটাই বিগড়ে গেল। তবুও রাগটাকে কন্ট্রোল করে নিবরাজকে বললাম, তুই যা, আমি আসছি। না, এক্ষুনি আয়। আরে আমি ফ্রেশ হয়ে আসছি, যা তো তুই। আমি ফ্রেশ হয়ে রুমে বেরিয়ে যাই, ড্রয়িং রুমে যাই। গিয়ে দেখি সবাই সেখানে, শুধু নীল আর তিয়ারা নেই। থাকবেই কিভাবে, সারা রাত ঘুমায়নি ওরা। কত গল্প করছে, ভালোবাসার মানুষকে পেয়েছে, সারা রাত জেগে হয়তো ঘুমাচ্ছে। তিয়াসা, যা তাড়াতাড়ি নাস্তা দিয়ে আয়। আমি নাস্তা করে তোকে নিয়ে ঘুরতে বেরোবো। আম্মু, ওকে নাস্তা দাও তো, নাস্তা কর। তবে আমি কোথাও যাব না। এমন করছিস কেন, যা না। নিবরাজ তো পরিচিত কেউ নেই এখানে, তুই সাথে করে নিয়ে যা, ওকে ঘুরে আয়। আমি দুপুরের খাবার করে রাখছি, এসে খাস। কথা শুনে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কয়েক বছর আছে ঠিক এমনভাবে নীলকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। দূর, কী ভাবছি এসব, আমার এসব ভাববার আর সময় না। নীল এখন আমার বোনের বরে, ওর কথা ভাবা অন্যায়। আচ্ছা, খেয়ে নে, তারপর চলে যাব। কোথায় যাবি? কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? আমারও কিন্তু যাব। টিয়ারা, ও এসেছিস, বস। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব তোমাদের সাথে। কোথায় যাবে শুনি? আরে ভাই, এখানে ঘুরতে যাব তিয়াশাকে নিয়ে। তুমি আবার যাবে কেন আমাদের সাথে? তুমি বরং তিয়ারাকে নিয়ে থুকু ভাবিকে নিয়ে বাসায় থাকো। না না দেবরজি, আমরাও যাব। উফ, আচ্ছা ঠিক আছে বাবা, চারজনে আমরা যাব। এবার নাস্তা করে নে সবাই। আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। নাস্তা হয়ে গেল, দুটো রিক্সা রেখে উঠে বসলাম। আমি কি বোকা, ভুল করে ফেলেছিলাম। তিয়ারা আর একসাথে বসি, তুই আর আমি। অথচ মনেই নেই তিয়ারার পাশে যে এখন আমার জায়গা না, নীলের জায়গা। তিয়ারা আমার ডাক শুনে মুখটা কালো করে ফেললো। ও, আমার তো মনেই নেই। যা যা, নীলার দৃশ্যের পাশে বস। আর তুই আমার পাশে আয়। সুন্দরী? কি? আরে সুন্দরী বলছিস, পেতনি বলি নেই যে এমন রিয়াক্ট করছিস। তুই যা হয়েছিস না। আমি আর নিবরাস এক রিক্সায় উঠলাম। রিক্সা চলছে, উদ্দেশ্য নদীর পাড়ে। ওখানে অনেক কাশফুল আছে, অসম্ভব সুন্দর একটি জায়গা। হঠাৎ চলন্ত রিক্সায় নিবরাস আমার চুলের কাটা খুলে ফেলে। ওটা কি করলি? তোর এই সুন্দর চুলটাকে আটকে থাকার জন্য না, উড়ে চলার জন্য। উঠতে দে। উফ, তুই না, এখন দেখছি চুল বরাবর তোর মুখে গিয়ে উড়ে উড়ে চোখের ভিতরে ঢুকবে, তখন বুঝবি মজা। উফ, আমি চোখ বন্ধ করে তোর ওই ঢেউ ঢেউ চুলের ঘ্রাণ নিব। আর তুই চোখ বন্ধ করার সাথে সাথে আমি এক ধাক্কা দিয়ে রিক্সা থেকে তোকে ফেলে দেবো। উফ, সে কি দৃশ্য! ওকে দেখা যাবে কে কী করে। সত্যি কিছুক্ষণ পর প্রচণ্ড বাতাসে আমার চুলগুলো নিবরাসের মুখে ঢেউয়ের মতো আসছে পড়ছে, আর নিবরাস চোখ বন্ধ করে আছে। আমি ওর মুখের দিকে এই মাত্র ভালো করে তাকালাম। সিল্কি চুল, ফর্সা গায়ের রং, ঠোঁট দুটো নজরকাড়া, ভুরুগুলো কথা আর কি বলবো। এমন ছেলে আমাদের এলাকায় আমি কখনো দেখিনি। হঠাৎ করে নিবরাজ মুচকে এসে উঠল, আর ওর চাপা হাসিটা মারাত্মক। কি এইভাবে হাসছিল যে? অপেক্ষা করছিলাম তোর ধাক্কা খাওয়ার। ভাবলাম এই বুঝি ধাক্কা দিবি, এই বুঝি ফেলে দিবি। কিন্তু কতক্ষণ হয়ে গেল ফেললি না, তাই ভাবলাম মায়ায় পড়ে গেছিস বোধহয় আমার। চোখ খোলে বা রিক্সা থেকে নাম, নদীর পাড়ে এসে গেছি আমরা। আমি চোখ বন্ধ করে থাকি, তুই আমার হাত ধরে নামা। তুই রিক্সায় থাক, আমি চললাম। ওইদিকে নীল তিয়ারা হাত ধরে রিক্সা থেকে নামছে। দৃশ্যটা আসলেই সুন্দর। আর তার থেকে এই সুন্দর যে দৃশ্যটা, আমি রিক্সা থেকে নামার সময় নিবরাজ চোখ বন্ধ করে আমার ওড়নার পিছনের পাড় ধরে ক্রিয়েট করলো। না, এই বাদুরটাকে নিয়ে আমি পারি না। ও সুন্দরী, সুন্দরী দাঁড়া, করিস না তো এত তাড়া, পাবি না যে ছাড়া। আর হঠাৎ চোখ গেল আমার নীলের দিকে। নীলের মুখটা হঠাৎ কালো হয়ে গেল কেন? ওই কি হলো? কিছু না, নাম। আমরা চারজনে নদীর ধারে গেলাম। জায়গাটা অনেক সুন্দর, অনেক মানুষ এখানে ঘুরতে আসে। সন্ধ্যা থেকে সন্ধ্যা অবধি এই জায়গায় প্রায় মানুষ ভরাই থাকে। বিকেলের পর থেকে মানুষ বেশি আসে, সকালে কম মানুষ থাকে। কেউ কেউ এসে নদীর কিনারায় গিয়ে পা ভিজায়, খুব ভালো লাগে। এর আগেও আমি নীলের সাথে এই জায়গাটায় এসেছিলাম, এই পাড় দিয়ে হাঁটেছি। তিয়ারা খুব বায়না করছে নদীর পানিতে পা ভিজাবে, কিন্তু নীল তা করতে দিচ্ছে না। বারবার বলছে, পড়ে গেলে কি হবে, ভেবে দেখেছো? আমি না করলাম তিয়ারাকে। তিয়ারা আর নীল দুজনে সেলফি তুলছে। আশেপাশে অনেকে বলেই যাচ্ছে, ইস কি সুন্দর মেয়েটা, আর কি সুরত তার বরের। একটুও মানায়নি দুজনকে। মেয়েটার বর আর একটু সুন্দর হওয়ার দরকার ছিল। নীল লম্বা, শ্যামবর্ণের,
দেখতে সুন্দর বলা যায় না, আবার একদম অসুন্দরও বলা যায় না, মোটামুটি ভালো। তবে ওর চেহারায় একটা মায়া আছে। এই মায়াটায় তো পড়েছিলাম আমি একদিন। তিয়ারা ওর থেকে বেশি সুন্দর বলে আজ এই কথা শুনতে হচ্ছে। আর আমি যতটুকু বুঝেছি, নীল তিয়ারার সৌন্দর্যের জন্য পাগল হয়ে ওকে বিয়ে করেছে। আশেপাশে দুই একজন কটু কথাগুলো নীলের মুখটা ফ্যাকাশে করে দিল। সাথে তিয়ারার মুখও কেমন অন্ধকারচ্ছন্ন। আমি শুনেও কিছু না শোনার ভান করে নিবরাসের কতগুলো ছবি তুলতে লাগলাম। নিবরাস ছবি তোলার জন্য পানির কাছে যেতে যেতে এত কাছে যায়, হঠাৎ করে পা স্লিপ করে নদীতে পড়ে যায়। আমি একটা চিৎকার দিয়ে উঠি, পিছনে তাকিয়ে দিলে নীল ও তিয়ারা নেই। আর এদিকে আমার চিৎকারে দু একজন লোক এগিয়ে আসতে লাগলো। কেউ নিবরাসকে তুলতে পানিতে নামছে না, কারণ কেউ তো জানে না নিবরাস যে সাঁতার জানে না। আবার হয়তো কেউ নিজের জীবনে ঝুঁকি নিতে চাচ্ছে না। আর এইদিকে আমি যে কোনোদিন পুকুরে নামি নেই, সাঁতার জানার তো দূরের কথা। এদিকে নিবরাস ডুবে যাচ্ছে, একটা হাত উঁচু করে জাস্ট আমাকে ইশারা করে বলতে চাচ্ছে, তিয়াশা আমাকে বাঁচাও প্লিজ, আমাকে আমি এখন কি করব? আমি কোন দিক থেকে না ভেবে নিজেই নদীতে নেমে যাই। আমার মাথায় তখন চিন্তা ছিল না যে আমি নিজে বাঁচবো নাকি মরবো। শুধু মাথায় একটাই চিন্তা ছিল, ওকে বাঁচাতে হবে, নিবরাসকে বাঁচাতে হবে। কিন্তু আল্লাহর রহমতে আমি নদীর কিনারায় নামতে না নামতে নিবরাস নদীর কিনারায় এসে পড়ে। তারপর আমি ওর হাত বাড়াই আর ও আমার হাত ধরে উঠে আসে। ততক্ষণে অনেকে ওখানে জড়ো হয়। নীল আর তিয়ারা গিয়েছিল হালকা খাবার কিনতে। এসে আমরা দুজনে ভিজে একাকার। নিবরাস আমার কোলের উপর মাথা রেখে শুয়ে আছে। আমি ওর গাল দুটো হাত দিয়ে হালকাভাবে থাপ্পড় দিয়ে বলছি, কিছু হয়নি, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আসলে নিবরাস খুব ভয় পেয়ে গেছিল, নিস্তব্ধ হয়ে গেছিল। পরে নীল আর তিয়ারা সব শুনে আর সাথে সাথে আমাদের নিয়ে বাসায় চলে আসে। রাস্তায় নিবরাসকে বলে যে হসপিটালে নিয়ে যায়, কিন্তু ও না করায় বাসায় যেতে চায়, ওকে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় যেতে সবাই আমাদের মুখ দেখে জিজ্ঞাসা করে কী হয়েছিল। পরে নীল সবাইকে সবটা খুলে বলে। নীলের মা কাঁদতে শুরু করে, তারপর ড্রেস চেঞ্জ করে নিবরাস রেস্ট নিতে বলে। সব রুমে মানুষজন আর ঝামেলা থাকায় নিবরাস আর আমার রুমে শুয়ে পড়ে। আমি ড্রেস নিয়ে আম্মুর রুমে চলে আসি। পরে সবাই নিবরাসের কাছে গিয়ে বসে আর নিবরাস সবাইকে চলে যেতে বলে। কিছুক্ষণ পর আমি জানলার কাছে গিয়ে ওর দিকে তাকাই। দেখি ও চোখ মেলে তাকিয়ে আছে উপরের দিকে। আমাকেও দেখে ফেলে রুমে আসতে হলো। আমি রুমে ঢুকে খাটে গিয়ে বসে ওর পাশে। ও শুয়ে আছে। ঠিক আছিস তুই? হুম। চোখ দুটো লাল হয়ে গেছে। খুব ভয় পেয়েছিস না? নিবরাজ আমার কোনো কথা উত্তর না দিয়ে শোয়া থেকে উঠে বসে আমাকে জড়িয়ে ধরে আর জোরে জোরে কাঁদতে থাকে। আরে পাগল, এভাবে কাঁদছিস কেন? কিছু তো হয়নি, এই যে তুই ঠিক আছিস। আর যদি আমি মরে যেতাম তাই না রে? আর সাথে তুইও। কি বলিস এসব? তুই কেন আমাকে বাঁচানোর জন্য নামতে গেলি? তুইও তো নিজে সাঁতার জানিস না। যদি তোর কিছু হয়ে যেত? চুপ কর। কারো কিছু হয়নি, দেখ তুই কান্না বন্ধ কর। নিপরাস তবুও কাঁদতে থাকে। আসলে মরণের পর থেকে ফিরে আসা মানুষের অনুভূতি হয়তো এমনই হয়। ভয়টা খুব কাজ করে। হঠাৎ জানলা দিয়ে তাকিয়ে দেখে নিবরাস আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। আর দেখে রুমে চলে এসে আর নিবরাসকে টেনে ওর বুকে জড়িয়ে ধরে বলে, কাঁদিস না ছোট, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আর কেন যেন আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। অথচ ওর তো আমার দিকে নরমভাবে তাকানো উচিত, যেহেতু ওর ভাইয়ের যান বাঁচানোর আমার উছিলা। কিন্তু কেন আমার দিকে এমন গরুর চোখ করে তাকিয়েছে? যাই হোক, কিছুক্ষণ পর আম্মু সবাইকে দুপুরের খাবারের জন্য ডাকে। নিবরাজ টেবিলে যেতে চায় না। আম্মু আমাকে বলে ওর খাবারটা রুমে দিয়ে দিতে। আমি নিবরাসের খাবার নিয়ে যাই। এই নে খাবার খেয়ে না, ওঠ বস। আমার খেতে ইচ্ছা করছে না, খাবার নিয়ে যা প্লিজ। খেতে ইচ্ছা করছে না নাকি? পানি খেয়ে পেট ভরে গেছে, হি হি। নে খেয়ে নে বলছি। তুই তো খেয়ে খেয়ে টমেটোর মতো হচ্ছিস, আমাকে কি তাই হতে বলিস? বছর কয়েক আগে কত সুন্দরী ছিলি, এলাকার সব ছেলে সুন্দর মেয়ে ছিলি। এখন মোটা হয়ে গেছিস, একটু মোটা হয়ে গেছিস, যার জন্য সৌন্দর্য ঢাকা পড়ে গেছে এই মোটার আড়ালে। আসলে আমি অফিসে জয়েন করার পর সারাদিন অফিসে বসে থাকতে থাকতে কখন যে মুটিয়ে গেছি তা খেয়াল করিনি, যার জন্য আমার সৌন্দর্য এখন মোটার আড়ালে ঢাকা পড়ে গেছে। তুই কি খাবি এখন নাকি তোর মোটাপা নিয়ে তামাশা করবি? এই মোটা নিয়ে কত যে কথা শুনি প্রতিদিন, রাগ করলি? আমি কিন্তু তোকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। আমি তোকে সব অবস্থাতে বিয়ে করতে রাজি। তুই আমার কাছে সবসময় সুন্দর গোলুমলু সুন্দরী। কানের নিচে মারবো একটা, নে খেয়ে নে এবার। খাইয়ে দিবি কিন্তু একটু। সত্যি খেতে ইচ্ছা করছে না, নে হা কর। আমি নিবরাজকে নিজ হাতে খাইয়ে দিই। ছেলেটা আমার সমবয়সী হলেও মনে হচ্ছে ছোট একটা ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। এত মাসুমিয়ত ওর মুখে। সন্ধ্যায় নিবরাজ আমাকে ডেকে বলে, আমাকে একটু ছাদে নিয়ে যাবি? ছাদে কি করবি? ভালো লাগছে না তাই একটু ছাদে যাব। তাহলে যা। আমাকে নিয়ে যেতে হবে? সত্যি বলবো, আমার না ভয় করছে, মনে হয় ছাদ থেকে পড়ে যাব। পাগল একটা, চল আমার হাত ধরে। আমি হাত ধরে নিবরাজকে ছাদে নিয়ে যাই। নীল আমাদেরকে ফলো করতে করতে আমাদের পিছনে আসে। যেটা নিবরাজ খেয়াল না করলে আমি ঠিকই খেয়াল করছি। নিবরাজের আমি ছাদে আছি। তোদের ছাদ থেকে বাইরের দৃশ্য দেখতে সুন্দর। জানি। তাই তো যখন ছুটি পাই তখন বাসায় এসে বেশিরভাগ সময় ছাদেই বসে থাকি। আচ্ছা,
তুই কেন জব করিস বলতো? টাকা পয়সার তো অভাব নেই। যদি শখের বশে করিস তাহলে কর, পড়াশোনা শেষ করে তারপর করতি। এটা তো অনার্সের লাস্ট ইয়ার, তাহলে সামনে আর 1 বছর মাস্টার শেষ করে জবে ঢুকতি। তাহলে তো আর বাবার বাড়ি ছেড়ে দূরে থাকতে হতো না। বিয়ের পর তো এমনিতে বাবার বাড়ি ছেড়ে দূরে থাকতে হবে, কয়েকটা বছর নিজের বাড়ি থেকেই তো যেতি। কেন ঢুকলি এত তাড়াতাড়ি জবে? অতীত ভুলতে? অতীতটা খুব বেশি আঘাত করতো, তাই কাজে ডুব দেখে যাচ্ছি। পেরেছিস ভুলতে? পারলাম আর কই, সারাদিন ব্যস্ত থাকলে রাতে যে মনে পড়ে। যাই হোক, অতীত ভেবে মন খারাপ করিস না, যা হবার তা তো হয়ে গেছে। এবার বর্তমান নিয়ে ভাব, আমাকে নিয়ে ভাব। দিব এক ধাক্কা। বড় বোনকে এসব বলতে লজ্জা করে না? আমি তোর 12 দিনের বড়। এভাবে বলিস যেন তুই আমার 12 দিনের না 12 বছরের বড়। আচ্ছা, তুই কাউকে কোনোদিন ভালোবেসেছিস? সত্যি বলবি। তোকে কি মিথ্যে বলছি? হুম, বেসেছি। বাসি। বল কি নাম? বাসায় বলেছিস? কতদিনের রিলেশন? ও হ্যাঁ, এবার তো তাহলে তোর পালা। তোর লাইন ক্লিয়ার বটে। বিয়ে কবে করছিস? মেয়েটার ছবি আছে কেন? দেখা না দেখা। তুই এত সুন্দর, না জানি তোর ভালোবাসার মানুষটা কত সুন্দর। হুম, খুব সুন্দর। ওর চোখ দুটো মায়ায় ভরা যে কেউ ওর চোখের মায়ায় যাবে এক নিমেষে। ওর হাসি, উড়ন্ত চুলগুলো, গোলাপি ঠোঁট, গালে একটা ছোট্ট তিল। ওর গালে তিল আছে বুঝি? বাহ, আমার মতো মুটি না, হি হি। ছবি দেখা তাড়াতাড়ি। নিব্রাস ওর মোবাইল ফোনটা আমার মুখের সামনে ধরলো। আমি স্ক্রিনে তাকাতে বিদ্যুতিক শক খাওয়ার মতো ধাক্কা খাই। এই যে আমার ছবি। নিব্রাস, আমার সাথে ফাজলামি করিস তুই? কেন? সুন্দর না আমার অপসরি? আমি ওকে খুব ভালোবাসি। ছোটবেলায় ভালো লাগা, ঝগড়া, মারামারি বড়বেলায় এসে ভালো লাগায় রূপান্তরিত হবে আমি বুঝতে পারিনি। তখন আম্মু বলল নীলাদ্রিসের সাথে তিয়ারার বিয়ে। তখন আমি ভুল করে তিয়াশা শুনেছিলাম। আর সাথে সাথে বুকের ভিতরে চিনচিন ব্যথা অনুভব করি। ভালো করে আম্মুকে জিজ্ঞাসা করি যে নীলাদ্রিসের সাথে কার বিয়ে। তখন আম্মু উত্তর দেয় তিয়ারা। আর তখন যেন আমার প্রাণটা ফিরে পাই। তারপর আম্মুকে তোর কথা জিজ্ঞাসা করি, তোর কি বিয়ে ঠিক আছে কি না? আম্মু বলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করবি। কথাটা শুনে শান্তি পায়, আর মনে মনে ভাবতে থাকি আমি অনার্স শেষ করে একটা জব ধরবো, তারপর তোকে আমার ভালোবাসার কথা বলবো। আর তোর যদি কোনো আপত্তি না থাকে আমরা বিয়ে করে নিব, আর মাস্টার্সে একসাথেই করব। আই লাভ ইউ তিয়াশা। আমি তোকে ভালোবাসি। হবি আমার বউ? করবি আমায় বিয়ে? আমি বসা থেকে উঠে দাঁড়াই। আমি এতদিন নিব্রাসের কথা জাস্ট ফান হিসাবে নিয়েছি, কিন্তু সে সত্যি সত্যি বলেছে সব, আমি তা ভুলেও বুঝতে পারিনি। এ কি বলছো নিব্রাস? এ যে কোনোদিনও সম্ভব না, কোনোদিনও না। এ সম্ভব না নিব্রাস, এটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? কি কমতি আমার? তোর কোনো কমতি নেই, কিন্তু আমি পারবো না তোকে বিয়ে করতে। তুই আমাকে ক্ষমা করে দিস। কেন পারবি না? কারণ বল। কারণ? কয়টা কারণ বলবো আমি তোকে? কারণ যে একটা না হাজারটা। তুই আমাকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। আমি নির্বাসকে রেখে চলে আসি নিচে। আর আসার সময় দেখি নীল সিঁড়িতে দাঁড়ানো। ও সব কথা শোনে আমাদের। আর আমি যখন সিঁড়ি থেকে নামছিলাম তখন নীল আমাকে একটা কথাই বলে, আমি চাই না তুমি ওর প্রস্তাবে রাজি হও। আশা করি আমার ইচ্ছের মতো এই ইচ্ছেটার মূল্য তুমি দিবে। নীল এই কথা বলার সঙ্গে সঙ্গে ইচ্ছে করছিল ওর গাল বরাবর সজোরে একটা থাপ্পড় মেলি। কেন রে ভাই, তোর কি সমস্যা? জীবন যখন আমার, তাহলে ইচ্ছেটাও আমার, ওকে? কিন্তু কিছু না বলে চলে আসলাম, কারণ নির্বাসকে যে বিয়ে করা সম্ভব না। যদি সম্ভব হতো তবে আমি ঠিক এই কাজটাই করতাম, আর নীলকে উচিত শিক্ষা দিতাম। আমি চাই না আমার জন্য নির্বাস কোনো কারণে কষ্ট পাক। না, নির্বাসকে ব্যবহার করে আমি কোনো প্রতিযোগিতায় অংশ নিব না। নির্বাসকে বিয়ে করলে আমি হয়তো নীলের সাথে সাথে বাকি সবাইকে শিক্ষা দিতে পারবো, কিন্তু নির্বাস এতে করে ঠকানো হবে, কেননা আমি নির্বাসকে ভালোবাসি না। আর তাছাড়া ওর পরিবার আমাদের এই সম্পর্ক কোনোদিনও মানবে না। আবার এই দিকে আমি যে ওর ভাইকেই ভালোবাসতাম, আবার আমার চেয়ে 12 দিনের ছোট। আবার ও দেখতে সুন্দর, আমি ওর যোগ্য না তা ঠিক নয়, কিন্তু এখন আমি মুটিয়ে গেছি। তাছাড়া নীল কোনো দিন আমাদের শান্তি দিবে না, ছায়ার মতো পড়ে থাকবে পিছনে। না না, কোনোভাবেই সম্ভব না ওকে আমার বিয়ে করা। আমার আগামীকাল সকালে মামার বাড়ি চলে যেতে হবে, জবে জয়েন করতে হবে। সকালে আম্মু টেবিলে নাস্তা দিতে আম্মুকে বললাম আমি মামার বাড়ি চলে যাব নাস্তা করে। আমার ফোন এসেছিল অফিসে জয়েন করতে হবে। আজই, আজ না গেলে হয় না? আগামীকাল থেকে জয়েন কর। না, আজই যেতে হবে। হ্যাঁ, আজই যেতে হবে ওর। আমাকে ফোন দিয়ে বলল একজন। কি মিথ্যেবাদী! আমাকে সাপোর্ট করছে মিথ্যে বলে, যাতে আমি তাড়াতাড়ি চলে যাই নির্বাসের চোখের সামনে থেকে। নির্বাস না খেয়ে কথাটা শুনে রুমে চলে গেল। আমি অল্প নাস্তা করে ব্যাগ গোছাতে চলেছি, তড়িঘড়ি করে করে নিজের ব্যাগ গোছাচ্ছি। আর নির্বাস এসে হাজির। এসে অনেকটা ধাক্কা দেওয়ার মতো করে আমাকে টেনে আমার দু কাঁধে হাত দিয়ে শক্ত করে বলল, কি পেয়েছিস তুই? হ্যাঁ, কি মনে করিস নিজেকে? এভাবে আমাকে একা ফেলে চলে গেলে আমি তোকে ভুলে যাব? না, কোনোদিনও না। আমি তোকে ভালোবাসি আর তোকেই বিয়ে করব, আর এটা আমার শপথ। ছাড় আমাকে নির্বাস, ছাড় বলছি। ছাড়বো না। কি করবি? ছাড় আমাকে, ছাড়। ছাড় চিৎকার করে। ওকে,
আমাকে বিয়ে করতে চাস তো? ঠিক আছে, আমি রাজি। যা, এবার তোর পরিবার আর আমার পরিবারকে রাজি কর। কেউ মানবে না এই বিয়ে, কেউ মানবে না। কেন মানবে না, কেন? আমি তোর থেকে ১২ দিনের বড় আর দেখতে অনেকটাই মোটা। বাকি কারণগুলো আমি ওকে বলি না, যে ওর ভাইয়ের সাথে আমার রিলেশন ছিল বা পরিবার মানবে না এই কারণে। বড় ছেলের সাথে মানেনি আর ছোট ছেলের সাথে কিভাবে মানবে? ১২ দিন কেন, ১২ বছরেরও হলেও মানুষ ভালোবাসার জন্য বিয়ে করে। তাছাড়া প্রায় পুরুষ নারীর চেয়ে ১২ দিনের বড় থাকে। কই, তখন তো কোনো সমস্যা হয় না। তখন মেয়েদের তো মানিয়ে নেয়। আর স্ত্রী ১-২ দিনের বড় হলেই যত সমস্যা। তাছাড়া ১২ দিনকে বড়কে কে বলে? সমবয়সী বলে, সমবয়সী। আর মোটা, এই মোটা নিয়ে তুই নিজেকে অনেক ছোট ভাবিস। আমি তোকে এই শরীরে ভালোবাসি। কিন্তু তুই যেহেতু মোটা জন্য নিজেকে তুচ্ছ ভাবিস, সেহেতু আমি তোকে কথা দিচ্ছি। তুই আমার উপর বিশ্বাস রাখ। তুই ৩ মাসের মধ্যে সেই আগের বডি শেপে ফিরে আসবি। জাস্ট ৩ মাস তুই আমার কথা মতো চলবি। পারবি না চলতে আমার কথা মতো? বল, পারবি না? হুঁ, পারবো। তুই শুধু আমার সাথে থাকিস। আমি শুধু, তুই পরিবার না, এই পৃথিবীকে রাজি করিয়ে ফেলবো। আমার ভালোবাসাকে তুচ্ছ ভাবিস না। তুচ্ছ ভাবিস না আমার ভালোবাসাকে। আমি তোকে ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। কথাগুলো বলে নির্বাস ওর চোখ মুছতে মুছতে চলে গেল। আমি কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লাম আর ভাবতে লাগলাম, ছেলেটা আমাকে এত ভালোবাসে, যাকে আমি কোনো দিন ভালোবাসিনি, আর যাকে এতটা অবহেলা করছি, সেই কিনা আমাকে ভালোবাসে। কিছুক্ষণ পর অফিসে ফোন করলাম আর বসকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম আমি জবটা করতে চাই না। বাসায় জানিয়ে দিলাম জবটা ছেড়ে দিয়েছি। পরের দিন থেকে শুরু হলো আমার স্লিম হবার জার্নি। সকাল হতে নির্বাস আমাকে ঘুম থেকে ডেকে তুলে, কী হয়েছে, এত সকাল সকাল ডাকছিস কেন? ওঠ ওঠ বলছি। এত সকালে উঠে কী করব? হাঁটতে বেরোবি? এক্ষুনি হাঁটতে বেরো আমরা। শুধু সকাল না, সন্ধ্যায় আমরা দুজনে হাঁটতে যাই। আর বাসায় তো ওর কথা অনুযায়ী এক্সারসাইজ করাই লাগে। আর খাওয়ার রুটিনও তৈরি করে দিছে। এই নে খাবারের লিস্ট। এটা কি? চকলেট থেকে শুরু করে মিষ্টি জাতীয় জিনিস বাদ। ভাতও বাদ। শুধু ফলমূল, মাছ, মাংস আর শাকসবজি। তুই আপাতত ৩ মাস আমার কথা মতো চল প্লিজ। জাস্ট ৩ মাস। স্লিম হতে চাস কি না? চাই তো। তাহলে চুপচাপ আমার কথা মতো ফলো কর। আমি নির্বাসের কথা মতো সব ফলো করি। একদিন নির্বাসের মা, বোন গ্রামের বাড়িতে পার্মানেন্টভাবে এসে যায়। কেটে যায় ৩টা মাস। নির্বাস বাসায় যাবার পর আমাকে ফোন দিয়ে রুটিনের সব কিছু মনে করে দেয়। ঘুম ভাঙায়, সব মেনটেন করায়। আমি ওকে বলি ৩ মাস শেষ হয়ে না যাওয়া পর্যন্ত যেন আমার সামনে না আসে। যদি প্রথমে রাজি হয় না, কিন্তু আমার জেদের কাছে হার মারে। কেটে যায় ৩টা মাস। ঠিক ৩ মাস পর আমি আয়নার সামনে দাঁড়াই। এর আগে আমি আয়নায় দেখেছি ১-২ বার। যদিও ড্রেস সব ঢিলেঢালা হয়ে গিয়েছিল, বুঝতে পারছিলাম। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ৩ মাসে আমার এত পরিবর্তন! আমি নির্বাসকে ফোন দিয়ে আসতে বলি নদীর পাড়ে। নির্বাস আমি যাবার আগেই ওখানে অপেক্ষা করে। আমি গিয়ে পিছন থেকে ওকে চোখ ধরি। যখন আমি ওর চোখ ছাড়ি, ও তখন আমাকে দেখে ওর মাথায় হাত রাখে খুশিতে। কেমন লাগছে আমাকে? ও মাই গড! বলো না। তুই শাড়ি পরেছিস? অসভ্য! তুই আমার শাড়ি পরা দেখলে, আমাকে দেখলি না? হা, হা। তোকে রাগাতে চেয়েছিলাম অপসরে, হয়ে গেছিস এত সুন্দরী। এবার কি আমাকে পাত্তা দিবি? আমি নির্বাসকে কেন যেন কাঁদতে কাঁদতে জড়িয়ে দিলাম। হয়েছে হয়েছে, এখন কান্না থামা। কথাটা বলে নির্বাস আমাকে ছেড়ে মাটিতে বসে পড়লো আর প্যাকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করে সেট করে একটা রিং বের করে রিংটা আমার সামনে ধরে হাত বাড়িয়ে দিল। তো মিস তিয়াশা আহমেদ, আপনি কি মিস্টার নির্বাস চৌধুরীর একমাত্র স্ত্রী হবার জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত থাকবো কি? এক চাপাবো। হা হা, এই নে রিং পরবি। তুই না পরিয়ে দিলে পরবো কিভাবে? নির্বাস একটানে আমাকে কাছে এনে আমার আঙ্গুলে রিংটা পরিয়ে দেয়। আমার কপালে চুমু খেয়ে বলে, আমি আজই সবাইকে বাসায় গিয়ে তোর কথা জানাবো। তুই চিন্তা করিস না। আমরা দুজনে বাসায় চলে আসি, কিন্তু আমি জানি ওর পরিবার কোনোদিনও এই সম্পর্কে রাজি হবে না। কিন্তু নীলকে একটা শিক্ষা যে আমার দিতেই হবে। নির্বাসের বাসায় গিয়ে আমাকে ফোন দেয়। অপসরি, কিছু বলবি? না, কিছু না। আচ্ছা। লাইন কেটে যায়। আবারও ফোন দেয়। সুন্দরী, বল। না, কিছু না। রাখছি। আবার ফোন। ও বউ, ও বউ। কি বড় আপু বল। আমি না তোর বড়দিনে বড়? ধুর, ফোনেই দিব না, রাখলাম। হি হি, রাখ। আবার ফোন। হ্যাঁ ছোট ভাই বল। দাঁড়া, আগে বিয়েটা করে নেই, তারপর এর প্রতিশোধ আমি নিব। এই জন্য তো বিয়ে করব না। কি? জি। তোকে বিয়ে তো করতে বলছে, বিয়ে তো করবই আমি। তুই তো বিয়ে বসবি। হা হা। বাদুর কোথাকার। রাখছি। খেয়ে নিস মিজু। তুইও খেয়ে নিস। নির্বাস রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে ওর বাবা মা ভাই বোন সবার সামনে বলে, আমি সবাইকে কিছু একটা বলতে চাই। কি কথা ছোট? আমি বাবা মা একটি মেয়েকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের দিনে আমি বিয়েটা করে ফেলতে চাই। অনার্সের এক্সামটা দিলাম, এখন একটা জবে জয়েন করব। তারপর মাস্টার্স শেষ করব। তোমাদের কোনো আপত্তি আছে? না রে বাবা, কোনো আপত্তি নেই আমাদের। আমরা তো খুশি। আমাদের ২ ছেলে বউ এক বাড়িতে একই দিনে পা রাখবে। তা মেয়েটার বাসা কই? কী করে? মেয়েটা আর কেউ নয়, আমাদের তিয়াশা, তিয়ারা ভাবির বোন।
কথাটা শুনে সাথে সাথে নীলাদ্রিস বসা থেকে উঠে দাঁড়ায়। কি বলছিস তুই? কেন, কোনো সমস্যা? এটা কি করে হয়? ও আমার ওয়াইফের বড় বোন, তাতে কি? তুই আমার ছোট ভাই, আর আমার বউয়ের বড় বোনকে বিয়ে করবি? আজব কথা। এখানে সমস্যা কোথায়? সমস্যা এই, তিয়াশা তোর থেকে বড়। বড়? হ্যাঁ হ্যাঁ, মাত্র 12 দিনের বড়। এটাকে কি বড় বলে? সেম এজ বলে। বাবা মা তোমরা কিছু বলো। নির্বাস, তুই বিয়ে করতে চাস, আমি তোকে বিয়ে করাবো, কিন্তু তিয়াশাকে না, অন্য মেয়েকে কাল আমি দেখাবো। যা এখন তোর রুমে। আমি ভালোবাসি তিয়াশাকে, সো অন্য কাউকে বিয়ে করার প্রশ্ন ওঠে না। আর ওর সমস্যা দেখাও আমায়। ও তোর ভাবির বড় বোন, একটাই সমস্যা। তাছাড়া তোর সমবয়সী বউ নিজের থেকে কম বয়সী অন্তত 5 বছর ছোট লাগে, তাহলে সংসার সুখে আসে। নয়তো সমবয়সী হলে সংসারে অশান্তি লেগে থাকে, ঝগড়া মারামারি লেগেই থাকবে। এসব কথা শোনা কোন ডিকশনারিতে পেয়েছিলে তোমরা? আমি তো আজও পেলাম না। এসব চোখে দেখা। সমবয়সী হলে দুজনের মধ্যে বোঝাপড়াটা ভালো হয়, দুজনের মন ভালো বুঝতে পারে। ঝগড়া বিবাদ সব সংসারে লেগেই থাকে, মানিয়ে নেওয়াটা আসল বিষয়। তাছাড়া তিয়াশা খুব ভালো মনের একটা মেয়ে, ও অবশ্যই আমাদের সংসারটাকে গুছিয়ে রাখবে। আর যেহেতু ভাবি আর তিয়াশা দুই বোন, সেহেতু মিলেমিশে থাকবে, কোনো ঝামেলা হবে না। শোন নির্বাস, তোর সাথে ওকে মানায় না। তুই কত হ্যান্ডসাম আর ও কত মোটা দেখছিস। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি হয়তো ওকে দেখো নেই, ও আর আগের মতো নেই। আমি তো ওদের বাসায় তোর ভাবির সাথে মাঝে মাঝে দেখা করতে যাই, আমার সামনে আসে না, সেজন্য দেখি না তোর অপসরীকে এখন। যদিও আমি ওকে সবভাবেই ভালোবাসি। মা ও কি বলছে শুনছো? নীল, বাবা তুমি কিছু বলো। তিয়াসার জন্য তুমি রাজি? আমি তো রাজি না। আমিও রাজি না মা। এ বিয়ে তুই করতে পারবি না, কিন্তু আমি রাজি বাবা। আমি আমার ছেলের মনে কষ্ট দিব না, আমি তিয়াশাকেই ছোট বউ করে বাড়িতে আনবো। আমি রাজি ভাই, তুই তিয়াশাকে ভাবি বানিয়ে বিয়ে করে আনিস বোন। কি বলছিস? তুমি নীলাদ্রিসের বাবা? হ্যাঁ, ঠিক বলছি। ওই তুই জানিস ওই মেয়ের অন্য ছেলের সাথে সম্পর্ক আছে, তাই বিয়ে করে না। শোন মা, আমি সব জানি। ও একটা বেইমান ছেলেকে ভালোবাসিল, যে ওকে কষ্ট দিয়েছে, এতে ওর কোনো দোষ নেই। ওই বেইমানের অপেক্ষা থেকে কাউকে বিয়ে করেনি। এখন আর ওই বেয়াদবের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ ওই বেটা ওর সাথে বেইমানি করেছে। নির্বাসের কথাগুলো শুনে নীলাদ্রিসের মুখ কালো হয়ে যায়। ওদের মা নির্বাসকে চুপ করতে বলে আর বলে, তুই এই মেয়েকে বিয়ে করতে পারবি না। আমার সব কথার এক কথা, আমি বলে রাখলাম, আমি বিয়ে করলে তিয়াশাকে করব। কথাটা বলে নির্বাস ওর রুমে চলে আসে। কিছুক্ষণ পর নির্বাসকে আমি ফোন দিই, রিসিভ করে তবে বোঝাই যাচ্ছে ওর মন খারাপ। কী হয়েছে? মন খারাপ কেন তোর? কিছু না। কেউ রাজি হয়নি তাই না? আমি জানতাম কেউ রাজি হবে না। না, বাবা আর বোন রাজি আছে। কি? শুধু ভাইয়া আর মা রাজি না। আর ভাবি তো তোর বাসায়, তাই আর কথা জানানো হয়নি। এখন কি হবে? কি আর হবে? তোর আর আমার বিয়ে হবে? কিভাবে হবে? তোর ভাই আর মা রাজি না? তাছাড়া আমার পরিবারের সবাইকে তো বলা লাগবে। ওনারা রাজি না হলে আমার পরিবার রাজি হবে না। এগুলো তুই আমার উপর ছেড়ে দে। দেখ শুধু আমি কি করি। পরের দিন সকালে নীল ফোন করে আমার মোবাইলে। হ্যালো, কি শুনছি এসব? কি শুনছেন? নির্বাস গত রাতে বাড়ির সবার সামনে বেহায়ার মতো বলেছে ও তোকে বিয়ে করতে চায়। ওর মনের কথা প্রকাশ করেছে, এতে বেহায়া হওয়ার কি আছে? পরিবারের কাছে নিজের কথা প্রকাশ করবে না, তা বাইরের মানুষের কাছে করবে? শুধু বেহায়ার মতো না, নির্লজ্জের মতো এও বলেছে বিয়ে যদি করতে হয় তবে তোমাকেই করবে। কি এমন কালা জাদু করেছো তুমি আমার ভাইকে যে তোমার প্রেমে অন্ধ হয়ে গেছে? মুখ সামলে কথা বলো নির্লজ্জ। নির্বাস নির্লজ্জ নয়, বরং তোমার মতো কাপুরুষও নয়, যে কিনা ভালোবাসার মানুষের জন্য পরিবারকে রাজি করাতে পারেনি, আর ভালোবাসার মানুষকে রেখে তার ওই ছোটো বোনকে বিয়ে করে নিয়েছে। ভালোভাবে কথা বলে তিয়াশা। আমি ভালোভাবেই কথা বলছি, কিন্তু আমার মনে হচ্ছে ভালো ব্যবহার উপযুক্ত তুমি নয়। রাখছি। দ্বিতীয়বার ফোন দিবে না তুমি আমায়। কিন্তু আমার কথা শোনো, এই বিয়ে তুমি করবে না। আমি তোমার বাড়ির বউ হয়ে আসবো নীলাদ্রিস, আর নির্বাসকেই বিয়ে করব। ছোট ভাইয়ের বউকে বরণ করতে রেডি থাকো। তবে শুনে রাখো, আমি চাইলে এখন আর সব করতে পারবো না, কারণ তোমার ছোট বোন এখন আমার হাতে বন্দি। মানে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি তিয়ারাকে পছন্দ করে বিয়ে করেছি ঠিকই, তবে আমার স্বার্থে আঘাত করলে ওকে কষ্ট দিতে আমি 1 সেকেন্ড ভাববো না। এবার ভাবো কি চাও তুমি? বোনের সুখ নাকি নিজের জেদ বজায় রাখবে? নীল, এসব কি বলছো তুমি? তুমি এমনটা করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমি সব পারি। তুমি আজই নির্বাসকে জানিয়ে দিবে তুমি নির্বাসকে বিয়ে করতে চাও না, নয়তো কি হবে তা তো বোঝাই যাচ্ছে। নীল ফোন রেখে দেয়। এদিকে আম্মু আমাকে ডেকে পাঠায়। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? কি শুনেছি? কি শুনেছো? নীলাদ্রিসের মা ফোন দিয়েছিল। তুই নাকি নির্বাসকে বিয়ে করতে চাস? হ্যাঁ চাই, কিন্তু আমরা কেউ তো রাজি না, আর ওরাও কেউ রাজি না। এ বিয়ে তুই করতে পারবি না। আজই নির্বাসকে তুই না করে দিবি। কিন্তু আম্মু, আমি আমার মেয়ের সংসারে কোনো অশান্তি চাই না। তুই নির্বাসকে না করবি, এটাই আমার শেষ কথা।
আমি তোর জন্য অন্য ছেলে দেখছি। আম্মু কথাগুলো বলে চলে গেল। আর আমি আমার রুমে গিয়ে কাঁদতে থাকি। একদিকে নির্বাস, অন্যদিকে সবাই। আমার বোনের সংসার কি করব এখন আমি? বড় বোন হয়ে ছোট বোনের সংসারে আগুন লাগাবো? এদিকে নির্বাস ফোনে মোবাইল বেজেই যাচ্ছে আমার, একের পর এক কল আসছে, আমি রিসিভ করছি না। কিছুক্ষণ পর লাইন কেটে দিয়ে মোবাইল অফ করে রাখলাম, যাতে নির্বাস আর ফোন দিতে না পারে। কিন্তু কিছুক্ষণ পর আমি যা দেখি তাতে আমি অবাক। নির্বাস আমার বাড়িতে এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে কেমন আছিস? হঠাৎ কি মনে করে? এই তো ভাবিকে দেখতে চলে এসলাম। তা কই ভাবি কই? তোর ভাবি তো ওর রুমে। ও আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। নির্বাস ওর ভাবিকে দেখতে আসছে, এটা সত্যি নাকি? তিয়াশা, এই তিয়াশা। ও তিয়ারাকে বলতে গিয়ে তিয়াশা নাম ধরে রাখছে। আমি আর যাচ্ছি না ওর সামনে। গিয়ে কি বলবো? যদি বলে ফোন কেন রিসিভ করিও না? কিরে তিয়াশাকে ডাকছিস কেন? ওর সাথে দেখা করি। ওর রুমে রেস্ট নিছে, ওকে রাখিস না, ওর মাথা ব্যথা করছে। বাহ, আম্মু কি সুন্দরভাবে মাথা ব্যথা বানিয়ে দিল। সমস্যা নেই, আমি ডেকে দেখি। আম্মু আর না করতে পারলো না। নির্বাস আমার রুমে দরজায় নক করছে। কিরে তোর নাকি মাথা ব্যথা? দরজা খোল। তুই তিয়াশার সাথে দেখা করে নাস্তা করে চলে যা, আমার ভালো লাগছে না। আমি শুয়ে আছি। আমার সামনে আয় তুই, দেখি তোর কেমন মাথা ব্যথা। না আসবো না, চলে যা তুই। এবার নির্বাস দরজায় অনেকটা কাছে মুখ এনে আস্তে করে বলে, তুই কি বেরোবি নাকি আমি দরজায় কিক মারবো? কি? আমি দরজা খুলে দিই। এবার হনন করে নির্বাস রুমে ঢুকে যায়। আমার কাঁধ ধরে আমাকে দেওয়ালে ঠেকিয়ে বলে, কি পেয়েছিস তুই? আমার ফোন ধরছিস না? তোর মাথা ব্যথা তোর না? কই দেখি কেমন মাথা ব্যথা। আমার কলিজায় ব্যথা লাগে। কলিজা তোর ফোন ধরতে দেরি হওয়া। আর তোর কিনে মাথা ব্যথা? দেখ, ছাড় আমাকে। কেউ চলে আসবে, আসতে দে। আমি কাউকে ভয় পাই না। শুধু ভদ্রতায় বাসায় প্রবেশ করছি, যাতে তোর মুখ থেকে শুনতে পারি যে আমাকে অ্যাভয়েড করার কারণ কি। নইলে এতক্ষণে কী যে করে ফেলতাম। কি হয়েছে বল আমাকে? কেন লাইন কেটে দিচ্ছিলি? কেন মোবাইল অফ করে রেখেছিস? ছাড় আমাকে না। আগে বল কেন করতেছিস এমন? তোর আম্মু ফোন করে বলেছে এই সম্পর্ক তারা রাজি না। আর তাই আম্মু আমাকে ডেকে বলল তারাও রাজি না। কেউ যেখানে রাজি না সেখানে তুই একা আগিয়ে কি করবি? ভুলে যা আমাকে। হ্যাঁ, ভুলে যাব? মা ফোন দিয়েছিল না? না করার জন্য? ওকে, দেখ তুই এবার আমি কি করি। চল আমার সাথে। কোথায়? যাবি কি না নাকি টেনে নিয়ে যাব? আমি চুপচাপ দাঁড়িয়ে থাকায় নির্বাস আমার হাত ধরে টেনে আম্মুর কাছে নিয়ে যায়। শোনেন খালামণি, আমি সোজা সাপটা মানুষ, সোজাসুজি কথা বলতে পছন্দ করি। আমি তিয়াশাকে ভালোবাসি, তিয়াশাকে বিয়ে করতে চাই। এই যে তিয়ারা ভাবি শোনেন, এই তিয়াশা তোমার চা বানানোর উদ্যোগ নিচ্ছি। এতে কি তোমার কোনো প্রবলেম আছে? তিয়ারা চুপ আছে। আপনার বিয়ের জন্য প্রস্তুতি নিন আঙ্কেল। ফোন করে আমি জানাচ্ছি, আপনাদের কিছু বলতে হবে না। তুই কান্নাকাটি বাদ দিয়ে রেডি হয়ে থাক, বিয়ের প্রস্তুতি নে। নির্বাসের কথাগুলো শুনে বলে ওদের বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওদের টিভিটাকে প্রথম ভাঙে, তারপর শোকেস কাচ একে একে সব আস্তে ভাঙতে থাকে। ওর মা এসে বাধা দেওয়ায় চিল্লায় ওঠে, আমি তিয়াশাকে বিয়ে করতে চাই, এটাই আমার শেষ কথা। আমাকে বিয়ে করাবে কিনা বলো, নয়তো আমি এই বাড়িতে আগুন লাগিয়ে দিব। নির্বাচ যে এতটা জেদি সেটা আমার সত্যি জানা ছিল না। আশেপাশে কয়েকজন ওদের বাসায় এসে হাজির। সবাই নির্বাসকে বাবা, ধন, সোনা, মানিক বলে থামাচ্ছে। এদিকে নির্বাসের বাবা এসে নির্বাসকে ধমবাসকে, তোকে বলিনি আমি রাজি? এসব তাহলে কেন করলি? মা কেন খালাকে ফোন দিয়ে না করলো? তুমি মাকে বোঝাও, নয়তো আমি তিয়াশাকে বিয়ে করে এ বাড়ি ছেড়ে চলে যাবো। নির্বাসের মা কোনো কথা না বলে নীলাদ্রিসকে ফোন করে কাঁদতে থাকে আর ওকে বলে, তুই এখনই বাসায় চলে আয়, দেখ বাড়ির কি অবস্থা করেছে নির্বাস। নীলাদ্রির সাথে সাথে আমাকে ফোন দেয় আর ফোন দিয়ে বলে, তুই আমার পরিবারে অশান্তি করাতে চাস? এবার দেখ অশান্তি কাকে বলে। আর বউ হয়ে আসবি আমার বাসায়, তাই তো? আমিও দেখি কি করে তুই বাড়ির বউ হস। আমিও চ্যালেঞ্জ করলাম, 3 দিনের মধ্যে আমি নির্বাসকে বিয়ে করে তোদের বাসায় পা রাখবো। তুই 2টা ফুলের মালা নিয়ে অপেক্ষা কর, ভাইয়ের বউয়ের গলায় পরিয়ে তাদের বরণ করার জন্য। চলবে। এটা জীবনের গল্প। গল্পটার নাম জীবনের গল্প পার্ট 1। পার্ট 2 এরপরে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।